নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসে সিডিপি নিয়ে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি নিয়ে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস আপলোড করে দিয়েছি, ঠিক আছে। বর্তমানে লাস্ট ভিডিও যেটা আমরা আপলোড করেছিলাম সেটা হচ্ছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন নিয়ে। এখন এই ভিডিওতে ওই ইউনিটের যে 7 নম্বর ইউনিট বা 8 নম্বর ইউনিট আছে, ওই ইউনিটের কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার এডুকেশন যে ইউনিটটা আছে, কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার এডুকেশন, সেই ইউনিটের পরবর্তী ধাপের যে ভিডিওটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষাদান ও শিক্ষণ পদ্ধতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং ভিডিও ক্লাস হিসেবে আমরা আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হবে প্রগতিশীল শিক্ষার ধারণা বা কনসেপ্ট অফ প্রোগ্রেসিভ এডুকেশন। তো আর বেশি দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও। আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখছো এবং তোমাদের পরীক্ষাতে এই ক্লাসগুলো অনেক অনেক উপকৃত হবে। শুরু করলাম তাহলে। প্রগতিশীল শিক্ষা একটি শিক্ষাগত দর্শন। প্রগতিশীল শিক্ষাটা কি? একটা শিক্ষাগত দর্শন যা শিশুকেন্দ্রিক শিক্ষা এবং বাস্তব জীবনভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেয়। তো প্রগতিশীল শিক্ষা যেটা আছে সেটা কিন্তু চাইল্ড সেন্টার যে টিচিং আছে সেটার সঙ্গে সঙ্গে যে রিয়েল লাইফ যে শিক্ষাটা আছে সেটাকেও কিন্তু গুরুত্ব দিয়ে থাকে। আমেরিকান দার্শনিক জন ডিউ যিনি আছেন, উনি কোথাকার দার্শনিক? আমেরিকার একজন বিখ্যাত দার্শনিক। তিনি প্রগতিশীল শিক্ষার অন্যতম প্রবক্তা ছিলেন। তো প্রশ্ন আসতে পারে, প্রগতিশীল শিক্ষার অন্যতম প্রবক্তা ছিলেন, নিচে অপশান দিয়ে দেবে, এর মধ্যে একটা অপশান থাকে জন ডেবি। তো সঠিক অপশান কোনটা হবে? জন ডেবি হবে। জন ডেবি প্রগতিশীল শিক্ষা ব্যাপারে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, শিক্ষা জীবনযাপনেরই অংশ, এটি শুধুমাত্র ভবিষ্যতের জন্য প্রস্তুতি নয়। আমাদের যে শিক্ষাটা আছে আমরা প্রতিনিয়ত শিখতে থাকি, এটা আমাদের জীবনযাপনের কিন্তু একটা অংশ, এটাকে আমরা আলাদা করতে পারবো না। এটা শুধুমাত্র ভবিষ্যতের জন্য যে প্রস্তুতি এমনটা নয়, আমরা যেগুলো শিখছি সেগুলি কিন্তু আমরা আমাদের মধ্যে ডেভেলপমেন্ট নিয়ে আসছি এবং এটা আমাদের জীবনেরই একটা অংশ হিসেবে চিহ্নিত করা হয়। এই কথাটা জন ডেবি বলেছিলেন। তো প্রগতিশীল শিক্ষার মূলনীতিগুলি কি? 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। শিশুদের কিন্তু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে শেখানো হয়। বাস্তব অভিজ্ঞতা আমি আমাদের লাস্ট ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণটা আমি এখনও আবার দিচ্ছি। যে 1 নম্বর পয়েন্টের জন্য অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা বলতে আমরা কী বুঝি? প্রত্যেকটা শিশু ওদের মা বাবার সাথে বাজারে যায়, মার্কেটে যায়, চকলেট কিনে। অনেক সময় বাচ্চারা কী করে, নিজেরা 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা নিয়েই বাজারে যেতে পারে বা দোকানে যেতে পারে চকলেট অথবা চিপসের প্যাকেট কেনার জন্য। তো সেরকমভাবে আমরা আমাদের ক্লাসের একটা বাচ্চাকে, ক্লাস 4 অথবা 5-এর একটা বাচ্চাকে এইভাবে আমরা বাস্তব অভিজ্ঞতা দিয়ে ওদেরকে বোঝাতে পারি যে, তুমি কি কোনো দিন দোকান থেকে চকলেট কিনেছিলে? হ্যাঁ স্যার কিনেছিলাম। কত টাকার কিনেছিলে? স্যার 4 টাকার কিনেছিলাম। কত টাকা দিয়েছিলে? স্যার 10 টাকা দিয়েছিলাম। তো দোকানদার তোমাকে কত ফেরত দিল? 6 টাকা ফেরত দিল। ওটা তার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মাধ্যমে আমি ওকে এটা বোঝাতে পারবো যে, তুমি 4 টাকা খরচ করলে, দোকানদারকে 10 টাকা দিলে, 6 টাকাটা যে তোমাকে ফেরত দিল সেটা আমরা কীভাবে বের করব? সেটা আমরা বিয়োগ অঙ্কের মাধ্যমে আমরা বের করব। তো ধীরে ধীরে আমরা ওদেরকে এই বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে খাপ খাইয়ে কী করতে পারি? শিক্ষাদান করতে পারি বা পাঠদান করতে পারি। 2 নম্বর যেটা আছে, শিক্ষার্থীর সক্রিয় ভূমিকা। পাঠদান কিন্তু শুধুমাত্র শিক্ষকের উপর নির্ভরশীল হয় না, সেটার মধ্যে শিক্ষার্থীদেরকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। কিন্তু শিক্ষার্থীরা কখনো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না যদি ওই ক্লাসরুমটা একটু বোরিং টাইপের হয়, ঠিক আছে, যেখানে বাচ্চাদের মন লাগে না, মনোযোগ লাগে না। সেই জন্য আমাদের কী করতে হবে? সেই জন্য আমাদের অ্যাক্টিভিটি বেসড লার্নিং করাতে হবে, যাতে শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিক্ষা, প্রবলেম সলভিং লার্নিং। বাস্তব জীবনের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে, ওই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় এর মাধ্যমে শেখার যে একটা সুযোগ সেটা কিন্তু বাচ্চাদের বা শিক্ষার্থীদের করে দেওয়া উচিত। পরবর্তীতে যেটা আছে 4 নম্বর, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক শিক্ষা। শ্রেণীকক্ষে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয় যেখানে শিশুরা মতামত গুরুত্ব পায়। যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে, যেমন আমাদের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করলাম।
করার সময় আমরা শিশুদেরকেও জিজ্ঞেস করবো যে তুমি প্রাকৃতিক পরিবেশ বলতে কী বুঝো, তোমাদের এখানে তোমাদের বাড়ির পরিবেশ কেমন, তোমাদের বাড়িতে কী কী আছে, এমন টাইপের নানা প্রশ্ন করে বাচ্চাদের সঙ্গে একে অন্যের সঙ্গে আলোচনার মাধ্যমে, গণতান্ত্রিক বলতে এটা একটা আলোচনার মাধ্যমে, আলোচনাটা শুধুমাত্র শিক্ষক করবে না, বাচ্চারাও শিক্ষার্থীরাও এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। পরবর্তীতে যেটা আছে 5 নম্বর, সেটা হচ্ছে সহযোগিতামূলক শেখার পরিবেশ। শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে যা পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক দক্ষতা বাড়ায়। সহযোগিতামূলক শেখার পরিবেশ তৈরি করতে হবে আমাদের শিক্ষকদের। কীভাবে? যেখানে বাচ্চারা একে অপর থেকে শিখতে পারবে। ঠিক আছে, সব বাচ্চারা সব বিষয়ে কিন্তু পারদর্শিতা অর্জন নাও করতে পারবে। যে বাচ্চা একটি পার্টিকুলার কোনো একটা বিষয়ের উপরে পারদর্শী হয়ে থাকে, সে অন্যদেরকে পাঠদান করে একে অপরকে সহযোগিতার মাধ্যমে কী করতে হবে? শেখার একটা পরিবেশ তৈরি করে নেবে। এখন আমাদের এটা দেখতে হবে যে চাইল্ড সেন্টার্ড এবং প্রোগ্রেসিভ এডুকেশন, শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার উপর আমাদের তথা ভাবী শিক্ষক এবং যারা বর্তমানে শিক্ষক আছে তাদের কি ভূমিকা রয়েছে। তো শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষায় শিক্ষকের ভূমিকা শুধুমাত্র তথ্য প্রদানকারী নয়, যে ক্লাসে গেলাম, শ্রেণীকক্ষে গেলাম, আমি শুধু বই রিডিং করে বলে ওদেরকে তথ্যটা জানালাম, ওটা তো ওরা বাড়ি থেকেও জানতে পারবে। কিন্তু এই তথ্যের পিছনে কী রহস্য লুকিয়ে আছে সেটা অ্যাক্টিভিটি বেসড ডিসকভারি লার্নিং মেথডের মাধ্যমে ওদেরকে গাইড করতে হবে এবং সহায়ক হিসেবে ওদেরকে সাহায্য করতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে শিক্ষকের ভূমিকাগুলো বিশুদ্ধভাবে যদি আমরা আলোচনা করি, প্রথমটা হচ্ছে সহায়কের ভূমিকা বা ফেসিলিটেটর। শিক্ষক শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার সুযোগ দেন এবং শেখার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করেন। শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে গেলাম, যে কোনো একটা বিষয় লেকচারের মাধ্যমে আমি তো ওদেরকে পড়িয়ে দিলাম, ওরা কিছু বুঝতে পারলো না, এরকম নয়। ওদেরকে আমি সম্পূর্ণভাবে যেমন খুশি তেমনটা চিন্তা করার একটা পরিবেশ আমরা কী করব? তৈরি করে দেব। এবং ওই পরিবেশে ওরা যখন শেখার জন্য চেষ্টা করবে, এর মধ্যে ট্র্যাক থেকে যে মেন রাস্তা আছে সেটা থেকে একটু বেরিয়ে যাবে, ওই সময় ওদেরকে সাহায্য করে ওদেরকে আবার ওই রাস্তার মধ্যে যে পার্টিকুলার টপিক আছে ওই টপিকের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর, গবেষণা ও অনুসন্ধানমূলক চিন্তায় উদ্বুদ্ধ করা, এনকারেজিং ইনকোয়ারি বেসড লার্নিং। শিক্ষার্থীদের প্রশ্ন করার এবং গবেষণা করার জন্য অনুপ্রাণিত করেন। আমরা শিক্ষকরা কী করব? আমাদের দায়িত্ব হচ্ছে যে শুধুমাত্র আমরা প্রশ্ন করব এমন না, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয় নিয়ে শিক্ষার্থীরাও যেন কিছু প্রশ্ন করতে পারে এবং ওই প্রশ্নের জন্য আমরা যেন সবসময় তৈরি থাকি ওটা আনসার দেওয়ার জন্য বা উত্তরটা দেওয়ার জন্য। ঠিক আছে, তৃতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সৃজনশীলতা বিকাশে সহায়তা করা অথবা এনহ্যান্সিং ক্রিয়েটিভিটি। তো শিক্ষার্থীদের যে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শেখার সুযোগ সেটা কিন্তু আমরা শিক্ষকরা করে দিয়ে থাকি। যেমন আর্ট, নাটক, গল্প বলা, অনেক ধরনের তোমার ক্রিয়েটিভ লার্নিং আছে, ওই লার্নিংগুলোর ওদেরকে সুযোগটা করে দেওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, গুরু দায়িত্ব। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা, ক্রিয়েটিং এ কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। কোলাবোরেটিভ যে এনভায়রনমেন্ট আছে সেটার মাধ্যমে কোলাবোরেটিভ লার্নিং এবং পিয়ার লার্নিং বাচ্চারা করতে পারবে। সেই পরিবেশটা আমাদের নিজেদের তৈরি করতে হবে, শিক্ষকদের তৈরি করে দিতে হবে। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে সাহায্য করা। ঠিক আছে, শিক্ষার্থীদের শুধু পাঠদান করলে হবে না, ওদেরকে যে সমাজের যে মূল্যবোধ আছে, জ্ঞান আছে, সেটা ওদেরকে দিতে হবে। কিসের মাধ্যমে? গ্রুপ টিচিংয়ের মাধ্যমে। ঠিক আছে, গ্রুপ লার্নিংয়ের মাধ্যমে ওদের মধ্যে সেটা ডেভেলপ করতে হবে এবং এর সঙ্গে মানসিক বা কগনিটিভ ডেভেলপমেন্টও করে দিতে হবে। 6 নম্বর যেটা আছে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, ডিজিটাল শিক্ষা উপকরণ এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান করা। আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট, শুধুমাত্র ত্রিপুরা গভর্নমেন্ট নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকগুলো প্রচেষ্টার মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে বাচ্চাদের ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে পাঠদান করার চেষ্টা করে থাকেন। এর জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশান অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ওনারা অলরেডি ইনস্টল করে দিয়েছেন, যেগুলো বাচ্চারা ইনস্টল করে বা শিক্ষকরা ইনস্টল করে সেরে ওনাদের মোবাইল বা ট্যাবলেট যেটা দেওয়া আছে সেটার মাধ্যমে পাঠদান করতে পারেন। এছাড়াও যে স্মার্ট টিভি আছে বা অন্যান্য টিভিগুলো আছে, ওই টিভিগুলোর মাধ্যমে ডিটিএস চ্যানেলের মাধ্যমে যে শিক্ষাকেন্দ্রিক যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলের মাধ্যমেও পাঠদানটা করা প্রয়োজন। ঠিক আছে, তো শেষমেশে আমরা উপসংহারে বা কনক্লুশনে এটা বলতে পারি যে শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করে নিশ্চিত করে
এবং তাদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে। বাচ্চারা যদি বাস্তব রিয়েলিটি যদি না বুঝে, ঠিক আছে, রিয়েলিটি যদি না বুঝে, ওরা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, তাহলে ভবিষ্যতে ওদের এই যে পড়াশোনা এর কোনো মানে থাকবে না বা কোনো অর্থ থাকবে না, এটি সম্পূর্ণ অর্থহীন হয়ে যাবে। তো শিক্ষকের ভূমিকা কিন্তু শুধুমাত্র পাঠদানকারী নয়, বরং একজন গাইড এবং সহায়কের। এই যে গাইড এবং সহায়ক কিন্তু আমি বারবার বলছি, এবং এটার দিকে গাইড এবং সহায়ক থেকে প্রশ্ন আসবে, দেখবে, যিনি শিক্ষার্থীদের চিন্তা শক্তি, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে থাকেন। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না, বরং তারা বাস্তব জীবনেও সেই জ্ঞান প্রয়োগ করতে শেখে। তো কনক্লুশন আমরা এটাই বলতে পারি যে তোমরা যারা ভাবে শিক্ষক আছো, যখন শিক্ষকে পরিণত হবে, পূর্ণাঙ্গ শিক্ষক হিসেবে, তোমরা তখন চেষ্টা করবে যে একজন গাইড হিসেবে, একজন সহায়ক হিসেবে অ্যাক্টিভিটি লার্নিং মেথড ইউজ করে, প্লে বেস লার্নিং মেথড ইউজ করে বাচ্চাদের অ্যাক্টিভলি আমাদের পাঠদান করাতে হবে। এতে করে তাদের যে প্রস্তুতি আছে সেটা একটু এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। এই পিডিএফ ফাইলের যে নোটসগুলো আছে সেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যেই গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে অন্য কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে বা ম্যাটেরিয়ালস লাগবে। এছাড়াও আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। ধন্যবাদ সবাইকে। সবার প্রিপারেশনটা খুব ভালো হোক এবং ভালোভাবে তোমাদের দিনটা কাটুক। ধন্যবাদ।